অনেকেই বলেন রাজনীতিতে সম্পর্কটা হলো পদ্মপাতায় জলের মতো। কেন এ কথা বলছি? কারণ সংসদে শীতকালীন অধিবেশনে তৃণমূল উপস্থিত থাকলেও কিন্তু ইন্ডিয়া জোটের বৈঠকে অনুপস্থিত তৃণমূল। ইন্ডিয়া জোটে কি ফাটল তৈরি হচ্ছে? স্টিয়ারিং কংগ্রেসের হাতে নয়, তৃণমূলের হাতে থাকবে, তাই কি দূরত্ব? এই নিয়ে আমরা আলোচনায় আসবো। পাশাপাশি নজর রাখবো পুরো দুর্নীতি মামলায় আজ ফের অর্জুন সিংকে তলব করেছে সিআইডি। রোগ সেই পুরনো, যোগ্যদের স্থান নেই, আবাস তালিকায় ঠাঁই পেয়েছেন পাকা বাড়ির মালিক না। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু শুরুতেই একের পর এক বিষয় আপনাদের সামনে। জাতীয় রাজনীতিতে কি কংগ্রেসের থেকে দূরত্ব তৈরির চেষ্টা করছে তৃণমূল? কংগ্রেসের ডাকা বৈঠকে সোমবারের পর বুধবারও অনুপস্থিত তৃণমূল। নেপথ্যে কোন রাজনৈতিক সমীকরণ কাজ করছে, উঠছে প্রশ্ন। দিল্লিতে থাকলেও ইন্ডিয়া জোটের বৈঠকে গড় হাজির তৃণমূল। মল্লিকার্জুন খার্গে কংগ্রেসের সভাপতি, তিনি বৈঠক ডেকেছিলেন, কিন্তু তৃণমূল অনুপস্থিত ছিল সেই বৈঠকে। অন্যদিকে ভাটপাড়া পৌরসভায় দুর্নীতি মামলায় অর্জুন সিংকে ফের জিজ্ঞাসাবাদ করলো সিআইডি। প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অর্জুন সিংকে। আর জেলায় জেলায় আবাস বিক্ষোভ, কখনো আশা কর্মীদের ঘিরে রেখে বিক্ষোভ দেখানো হলো, কখনো তালিকায় নাম না থাকা নিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। আজকে নজর রাখবো যেদিকে শুরুতেই সংসদে শীতকালীন অধিবেশনে পরপর দুবার ইন্ডিয়া জোটের বৈঠকে অনুপস্থিত তৃণমূল কংগ্রেস। নিজেদের রণকৌশল ঠিক করতে সাংসদদের নিয়ে পৃথক বৈঠক করলো তৃণমূল। রণনীতি ঠিক করতে গতকাল সাংসদদের নিয়ে আলাদা বৈঠক করেন সুব্রত বক্সী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার প্রতি আর্থিক বঞ্চনার প্রতিবাদে সংসদের ভেতরে সরব হবে তৃণমূল, এমনই সিদ্ধান্ত সুব্রত বক্সী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে। জাতীয় রাজনীতিতে কি কংগ্রেসের থেকে দূরত্ব তৈরির চেষ্টা করছে তৃণমূল? নেপথ্যে কি বিশেষ রাজনৈতিক সমীকরণ? মহারাষ্ট্রে বিপর্যয়ের পর কি কংগ্রেসের ওপর চাপ তৈরির কৌশল নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? ইন্ডিয়া জোটে কি ফাটল তৈরি হচ্ছে? সংসদে কি তাহলে কংগ্রেস ও তৃণমূলের পথ আলাদা? সংসদে আজও আদানি ইস্যুতে উত্তাল, গোটা দিনের জন্য মুলতুবি হয়ে যায় সংসদের অধিবেশন। কলকাতা বিমানবন্দরে পৌঁছে ঠিক কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। পার্লামেন্টে যা স্ট্যান্ড নেওয়ার সেটা আমাদের ইন্ডিভিজুয়াল কারো ম্যাটার নয়। এই ম্যাটারটা নিয়ে স্ট্যান্ড নেবে তৃণমূল কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারম্যান, আমি, লোকসভা এবং রাজ্যসভায়। কিন্তু লোকসভায় আমাদের লিডার আছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, চিফ হুইপ আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং রাজ্যসভায় আমাদের লিডার আছে ডেরেক ওব্রায়েন, ডেপুটি লিডার আছে সাগরিকা, এবং চিফ হুইপ আছে সম্ভবত নাদিম। সুতরাং তারা সিদ্ধান্ত নেবেন। তারা আমাকে জিজ্ঞেস করলে আমার ওপিনিয়ন আমি দেবো। আমি সমীরদার কাছে আসবো। সমীরদা, শুরুতেই যে কথা আমি বলছিলাম যে সত্যি রাজনীতিতে কার সঙ্গে কখন কোন সম্পর্ক তৈরি হচ্ছে, আদৌ জোট হচ্ছে নাকি হচ্ছে না, সেটা একদম পদ্মপাতায় জলের মতো। আজকের ছবিটা তো তাই বলছে, মানে সোমবারের পর আজকের বৈঠকেও তৃণমূল গড় হাজির রইল। কারণ কি? স্টিয়ারিংটা তৃণমূলের হাতে থাকবে। যেমন কিছুদিন আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বা হুমায়ুন কবির বারবার করে বলছেন যে মুখ করা হোক, ইন্ডিয়া জোটের মুখ করা হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে, অন্য কেউ নয়। কংগ্রেসের থেকে দূরত্ব তৈরির চেষ্টা হচ্ছে। দেখুন, হচ্ছে না, এটা তো সম্ভাবনা তো স্বাভাবিক। আপনি যদি পরের পর ইলেকশনগুলো দেখেন, 19 বলুন, 21 বলুন, 24 বলুন, লোকসভার রিসেন্ট যদি 24 দেখেন, সব জায়গায় কিন্তু কংগ্রেস জোটের মধ্যে ছিল। ইন্ডিয়া জোটের কিন্তু আহ্বায়ক বলতে পারেন, ইন্ডিয়া জোটের নামকরণ বলতে পারেন। উনিই বলেছিলেন ইন্ডিয়া জোটের প্রথম মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, যে যেখানে ক্ষমতাশালী সে সেখানে বিজেপির বিরুদ্ধে লড়বে। স্বাভাবিকভাবে সব রাজ্যেও জোট হলেও বাংলার ক্ষেত্রে দেখুন, সেই হাতুড়ি একসঙ্গে থাকলো, সম্পূর্ণ তৃণমূলের বিরোধিতা করলো। আমাদের লড়াই যদি বিজেপির সঙ্গে হয়, আমাদের লড়াই যদি সিপিএমের সঙ্গে করতে হয়, আমাদের লড়াই যদি কংগ্রেসের সাথে করতে হয়, তাহলে সেই করে কি তৃণমূলের কোনো ভোট কমলো? বরঞ্চ সমর্থন বাড়লো। 29টা সিট হলো, যেটা 19 সালে কম ছিল। 21 সালের রেজাল্ট দেখুন, ইসবার 200 পার না হয়ে কিন্তু 77 থেকে এখন 66-তে নেমেছে। যে বিজেপি এত ঢক্কানি দেয়, যারা একেবারে মানে সারাক্ষণ ডেলি প্যাসেঞ্জারি করে বাংলাকে করেছে, সেই সময় যারা বিরোধী, আজকে ইন্ডিয়া জোটে তো প্রধান মুক্ত মমতার হওয়া উচিত। যদি তারা বলে থাকে, এটা তো কংগ্রেসের ভাবা উচিত। যে রিসেন্ট যে রেজাল্ট বেরোলো মুম্বাইয়ের রেজাল্ট, মহারাষ্ট্রের রেজাল্ট যদি দেখেন,
কংগ্রেস যে মানে পরিমাণ আপনি সিট বলছেন নিয়েছিল, কংগ্রেস ভাবুক মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এগিয়ে চলুক ইন্ডিয়া জোট, অসুবিধে কোথায়? তাহলে থাকবে তৃণমূল। না তৃণমূল সবসময় চন্দনদা। বিজেপির বিরুদ্ধে থাকবে। সমীরবাবু যেটা এক্সপ্লেন করবার চেষ্টা করলেন ভেরি ইন্টারেস্টিং। তার কারণ হচ্ছে যে এত ক্ষোভ এটা রাহুল গান্ধীকে জানানো গেল না, প্রশ্নটা এখানে। এটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে যে এক্স্যাক্টলি তৃণমূল কংগ্রেস কি চায়, কাকে মুখ করে এগোতে চায়। এখনও 29, অস্বীকার করে তো লাভ নেই। আচ্ছা, একটা জিনিস আমাকে বুঝতে হবে, যখন ইন্ডিয়া জোট, তৃণমূল কংগ্রেস কি ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে গেছে? নিশ্চয়ই না। ইন্ডিয়া জোটের বিভিন্ন কার্যকলাপে তৃণমূল কংগ্রেসের অংশগ্রহণ কেন নয়? সেটা কি শুধু বাংলাকে কেন্দ্র করে, নাকি নিজেকে মুখ করে ওঠা, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করে তোলা যে কার্যক্রম এই তৃণমূল কংগ্রেস ইনিশিয়েটিভ নিচ্ছে, মনে হচ্ছে নাকি যে এখানে একটা নির্দিষ্ট লক্ষ্য আছে? একটা জিনিস বুঝতে হবে, কংগ্রেসের নেতৃত্বে সারা ভারতবর্ষে এখন বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে এবং কংগ্রেসের নেতৃত্বে অন দ্য হোল আমি শেষ করিনি। মহারাষ্ট্রে মাত্র 10টাতে জিতেছে কংগ্রেস। আমি আসবো, আপনার কাছে আসবো, কিন্তু তার আগে দেখাবো কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন, যেটা কিছুক্ষণ আগে উল্লেখ করলাম। দেখো, যখন সারা ভারতবর্ষব্যাপী কংগ্রেস যখন পিছিয়ে পড়ছে, যারা অন্যান্য রাজনৈতিক দল, বিরোধী দল যখন পিছিয়ে পড়ছে, তখন তাদের ইগো ছেড়ে দিয়ে, তাদের সমস্ত কিছু ছেড়ে দিয়ে, তাদের মানে দলের অস্তিত্ব রেখে ইন্ডিয়া জোট হিসেবে, সমস্ত বিরোধী দলের জোট হিসেবে, জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে আসা উচিত এবং সামনে নিয়ে এসে ভারতবর্ষের বুকে সেই লড়াইটা লড়া উচিত। এটাতে কোনো ইগোর ফ্যাক্টর নয়। যারা ব্যর্থ হচ্ছেন তাদের তো স্বীকার করতে হবে তারা ব্যর্থ হচ্ছেন। চন্দনদা, ইগো ছাড়তে বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাহলে তো স্বীকার করতে হবে কংগ্রেসকে যে কংগ্রেস ব্যর্থ হচ্ছে। দেখো, পরিষ্কার কথা এটা বলছে কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে সমীর চট্টোপাধ্যায়। আমার প্রশ্নটা সেটা না, আমার প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের যে পরিস্থিতি, তাতে যে ভারতবর্ষের রাজনৈতিক অবস্থাতে কংগ্রেসের অবস্থানটা কোথায়? 99টা সিট প্লাস 3টি, এবং এর সাথে এটা বুঝতে হবে সারা ভারতবর্ষে কংগ্রেস সরাসরি লড়াইটা করে এবং বিজেপির বিরুদ্ধে লড়াইটা করে। একটা স্ট্র্যাটেজি কংগ্রেস নিয়েছে। আদানির ক্ষেত্রে একটা প্রশ্ন উঠেছে, এবং এর আগে কিন্তু রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচন, সিএএ, 370 বিলোপ, আমরা দেখেছি পার্লামেন্টে এদের ভূমিকাগুলো কি। বারবার যে ভূমিকাগুলো প্রশ্ন উঠে পড়েছে, তাতে জোটের প্রশ্ন নয়। কেন তৃণমূলকে আপনারা ইন্ডিয়া জোটের বৈঠকে আনতে পারছেন না? না, এটা কি আমাদের আনার প্রশ্ন? 29টা সিট একজন ম্যাচিওর নেত্রী। আপনি বলছেন কংগ্রেস নেতৃত্ব দেবে, বড় দল কংগ্রেস ইনভিটেশন করে, কংগ্রেসের 99টি পাপিয়া প্রত্যেকটা দলকে কংগ্রেস ইনভাইট করে এবং প্রত্যেকটা দল পার্টিসিপেট করে। কেন তৃণমূল কংগ্রেস নয়? নিশ্চয়ই আপনার মনে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে ইন্ডিয়া জোটের বৈঠক হয়, আমি জানতেই পারি না। না, এটা কি মনে হয় তাই? পার্লামেন্টারি সেশন, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না যে ইন্ডিয়া জোটের বৈঠক হচ্ছে? এটা একটা অসম্ভব ব্যাপার, এটা একটা অসম্ভব। আমি রবীন্দ্রনাথের কাছে আসবো। রবীন্দ্রনাথ, নিশ্চয়ই আপনার মনে থাকবে, মানে নরেন্দ্র মোদী স্লোগান তুলেছিলেন ভোকাল ফর লোকাল। আমরা ঝাড়খণ্ডের কার্যত সেই ছবি দেখতে পেলাম। আমরা আসবো আপনার কাছে রবীন্দ্রনাথ দা, কিন্তু তার আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন? কেন বৈঠকে সোমবারের পর বুধবার দুদিনের পর পর বৈঠকে কেন অনুপস্থিত তৃণমূল? পাল্টা অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন, পরপর রাখবো আপনাদের সাথে। তার নিজস্ব একটা ইস্যু নির্ধারণ করে তার শরিক দলদের উপর চাপিয়ে দিতে চাইছে, কিন্তু তৃণমূল কংগ্রেস একটা আলাদা রাজনৈতিক দল। কি ইস্যু নিয়ে মিটিংগুলো হবে, তার একটা এজেন্ডা, এগুলো তো থাকা দরকার। আজকেও সকালে মল্লিকার্জুন খড়গে চিঠি আমার কাছে এসেছিল, কিন্তু এজেন্ডাবিহীন মিটিংগুলো এবং সভা প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত একটা বিষয় নিয়েই নড়বড়ে হয়ে থাকবে এবং সভা চলতে পারবে না, এটা বাঞ্ছনীয় নয়, মানুষ চাইছেও না। দিদি, আপনি প্রধানমন্ত্রী হবেন কি রাষ্ট্রপতি হবেন আপনার ব্যাপার, কিন্তু আপনার নীতিটা তো সঠিক থাকবে। দ্বিচারিতা তো বন্ধ করুন। আপনার দ্বিচারিতা কেন? সব ইন্ডিয়া ব্লকের জোটের যারা শরিক ছিল সবাই এখানটাই আলোচনায় এসেছিল, অল পার্টি মিটিং সেখানে। আপনি অজুহাত দেখাচ্ছেন কংগ্রেস ঠিক করছে না, কংগ্রেস ঠিক করেনি। আপনি সেখানে গিয়ে বলতে পারতেন আমার একটা এজেন্ডা আছে। অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী বলছেন দ্বিচারিতা কেন? আমি সমীরদার কাছে আসবো, কিন্তু তার আগে রবীন্দ্রনাথ বাবু, যে প্রশ্ন আপনার কাছে ছিল যে নরেন্দ্র মোদী স্লোগান তুলেছিলেন ভোকাল ফর লোকাল, কিন্তু কার্যত দেখা গেল সেটা উল্টে বিরোধীরা সেই স্লোগানকে সঙ্গী করে সাফল্য পেতে শুরু করলো, সে পশ্চিমবঙ্গ বলুন, ঝাড়খণ্ড বলুন। তাই কি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে আঞ্চলিক দলগুলোকে বেশি গুরুত্ব দিয়ে তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করতে, কংগ্রেসের সঙ্গে নয়? দেখুন, পলিটিক্স ইজ এ গেম অফ ইনফাইনাইট পসিবিলিটিস। একজন একজনের সঙ্গে ছিল বলে আজীবনকাল থাকবে এরকম ধরে নেওয়া উচিত নয়।
এইবার আপনি ভাবুন এই মুহূর্তে তৃণমূলের এই মুহূর্তে এনডিএর রাজ্যসভায় স্লেন্ডার মেজরিটি, অর্থাৎ 6টা নমিনেটেড সিট আসার পরে 219 234-এর জায়গায় কোনো বিল পাস করতে গেলে কিছু একটা করতে হবে, মানে দুজন যদি সরকার পক্ষে না থাকে, এনডিএ না থাকে, তাহলেই বিলটা ফল থ্রু করবে। কার কাছে সাপোর্টের জন্য যাবে? তখন দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার চেঁচামেচি করে এই সভা থেকে বেরিয়ে আসছেন। ওয়াকআপ বিল হয়তো 25-এর বাজেটের পর্যন্ত আরও কিছু রাজ্যসভার এমএলএ এমপি ঢোকানোর জন্য অপেক্ষা করছেন, কিন্তু যে কোনো বিল পাস করতে গেলে মমতা মানে তৃণমূল দলকে চিৎকার চেঁচামেচি করে বয়কট করতে হবে অথবা সমর্থন করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল দলের এখন পজিশন হচ্ছে আমরা এমনভাবে ব্যবস্থা করব যাতে এনডিএর কোনো পতন না ঘটে। দুটো মেজর ইস্যু আছে, একটা হচ্ছে ওয়াকআপ বিল, একটা হচ্ছে আর একটা সদ্য গড়ে উঠলো, একটা হচ্ছে আদানি, আর তার সঙ্গে বাংলাদেশ নিয়ে তো প্রেস স্টেটমেন্ট দিয়ে দিচ্ছেন ভারত সরকার, তার সঙ্গে তৃণমূল একমত। কিন্তু আর বাদ বাকি যে দুটো আদানি ইস্যুতে তারা নেই, এনডিএ জোটের সঙ্গে নেই। তারা পরিষ্কারভাবে কংগ্রেসের বলেছে না, এই বিষয়ে তাদের কোনো অফিসিয়াল স্টেটমেন্টই তাদের কাছ থেকে নেই। আপনি দেখুন, তাছাড়া যদি এই ওয়াকআপ বিল, তারা বলছে 2রা ডিসেম্বর একটা রেজলিউশন তারা নেবে। কেন? সবাই মিলে তো প্রতিবাদ করা যেতে পারত। ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলিতে 2রা ডিসেম্বর একটা রেজলিউশন নেওয়া হবে ওয়াকআপ বিলের বিরুদ্ধে। এর কোনো মানে আছে? কোনো মানে আছে? এই ওয়াকআপ বিল এটা তো দ্বিচারিতা, এটা দ্বিচারিতা। আমি ওখানে গিয়ে প্রোটেস্ট করব না, ওখানে গিয়ে চিৎকার করে বেরিয়ে আসবো, আর এখানে এসে একটা টেবিল করে দেবো। আমাকে বলতে দিন আগে, তারপর বলবেন। যদি ওখানে এসে করলাম, তার লাভটা কি হবে? কোনোই লাভ হবে না। মানুষ দেখবে যে যখন ওয়াকআপ বিলটা আইনে পরিণত হচ্ছে, তখন তৃণমূল রাজ্যসভা থেকে বা লোকসভা থেকে বেরিয়ে গেছে চিৎকার চেঁচামেচি। এই যে ফেডারেল স্ট্রাকচারকে ভেঙে বারবার প্রমাণ করেছে। গত শীতকালীন অধিবেশনে আপনারা জানেন 146 জন সাংসদকে সাসপেন্ড করেছিল, এবং তার আগেই কিন্তু না, অধীররঞ্জন চৌধুরী তো বলছে, কংগ্রেস বলছে দ্বিচারিতা কেন? ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন হেমন্ত সোরেন। রাঁচিতে হেমন্ত সোরেনের শপথে উপস্থিত কংগ্রেসের মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কেসি বেণুগোপাল। শপথ গ্রহণে হাজির বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন, আরজেডির তেজস্বী যাদব। শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, ছিলেন সস্ত্রীক অরবিন্দ কেজরিওয়াল, রাঘব চাড্ডা, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান। আমি এখানেই আসবো তরুণজ্যোতির কাছে। তরুণজ্যোতি, হেমন্ত সোরেন ডাকলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন শপথ গ্রহণ অনুষ্ঠান, কিন্তু কংগ্রেসের ডাকা বৈঠকে পরপর দুদিন গেলেন না তৃণমূলের কোনো প্রতিনিধি দল, তারা উপস্থিত ছিলেন না, যার ফলে অনেকেই বলছেন কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে। ইন্ডিয়া জোট নিয়ে আপনারা এত কথা বলেন, আক্রমণ শানান, তাহলে তো আপনাদের স্বস্তির কারণ। পাপিয়া, আমি আগের দিনও বলেছি, আমি বারবার বলি, দের ইজ নাথিং কল্ড ইন্ডিয়া জোট। নামটা ওই INDI পরে AA নেই। জোট মানে তো অ্যালায়েন্স। ইন্ডিয়া অ্যালায়েন্স বলো, ইন্ডি জোট বলো, ইন্ডিয়া জোট বলে ভারতবর্ষে কিছু নেই, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, এই একটা গান মনে পড়ছে, খুব ভালো না, খুব ফেমাস গান, ওই আভি না যাও ছোড় কে দিল আভি ভাড়া নেই, এরকম ব্যাপার। একজন বলছে আছো আসো, কাছে আসো, আর একজন বলছে না যাবো না। এই কি অদ্ভুত একটা মানে কেওয়াজ চলছে, আমি তো বুঝতে পারছি না। এই চন্দনদারা আছে, আমার খারাপ লাগে ওনাদের জন্য। দেখুন, এই জোট বা ইন্ডিয়া অ্যালায়েন্স, ওনার কেন্দ্রীয় নেতৃত্ব জোট করবে, চা বানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খাওয়াবে, ওনাদের কর্মীরা এখানে মার খাবেন, এটা অবশ্য ওনাদের হয়েই থাকে, ওনার অভ্যাস আছে। দেখো, ওই লোকটা বলো, কংগ্রেসের আমি নামটা ভুলে যাচ্ছি, আরে ওই বিসি কি জানো, সরি, কেসি বেণুগোপাল বলেছিল না যে পলিটিক্যাল ভেন্ডেটা অভিষেককে ডাকা নাকি। এদিকে অভিষেকের সম্পর্কে চন্দনদারা এখানে স্টুডিও গরম করে দিচ্ছেন, একেবারে বক্তব্য করে ফাটিয়ে দিচ্ছেন। ওদিকে তার দলের নেতৃত্ব মনে করে অভিষেক একদম নিষ্পাপ দুগ্ধপোষ্য একজন শিশু। দেখো, আর রাহুল গান্ধী সম্পর্কে আমার দাদা অনেকগুলো কথা বলেন, আমি মানে স্ট্রংলি কন্ডেম করি। রাহুল গান্ধী হতে পারে কংগ্রেসের নেতা, রাহুল গান্ধী ভারতীয় জনতা পার্টির অ্যাসেট। 89 নট আউট চলছে, ওটা 100-এ যেতে হবে। উনি যতদিন আছে আমাদের কোনো টেনশন নেই। বরং এই জোট যেটা একটা কাজ করুক বরং এই মুহূর্তে দাঁড়িয়ে। দেখো, 2018 সালে এরা একটা নো কনফিডেন্স এনেছিল,
2023 সালে আর নো কনফিডেন্স এনেছিল। কিন্তু তরুণ যদি দ্বিতীয় দিনে আমরা দেখেছিলাম অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়েছিল ইন্ডিয়া, ভারতীয় বোলারদের দাপটে একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন। ঝাড়খণ্ডে আমরা সেটাই দেখলাম, সেই কারণেই তুলনা টানলাম। কে বলতে পারে ইন্ডিয়ার কথা? যদিও আমি চন্দনদার কাছে তোমার আনসারটা ভেরি ক্লিয়ার, পরিষ্কার হয়ে গেছে যে একটা জিনিস তোমাকে বুঝতে হবে, 2024-এর রেজাল্টটা তোমাদের তো অনুকূলে ছিল না, এবং কার নেতৃত্বে এক মিনিট তোমাদের যেমন জাস্ট এ মিনিট তোমাদের যেমন রাহুল গান্ধী আছে, আমাদের কাছেও মোদিজি শাহজি আছে, এরাও আছে, কারণ এরা যতদিন আছে ভারতবর্ষের রাজনীতির অগ্রগতি সম্ভব না। কংগ্রেস এটা বারবার তুলে ধরবে, আমরা বারবার আদানির প্রসঙ্গগুলো তুলছি, তাতে প্রমাণিত হচ্ছে ভিতর সংসদ আর সেখানে যাদের ইন্টারেস্ট সেটা নয়। প্রশ্নটা হচ্ছে তৃণমূলের সঙ্গে তৃণমূল কেন দূরত্ব তৈরির চেষ্টা করছে, প্রশ্নটা সেখানে। অবশ্যই আমাদের ভবিষ্যতের দিকে নজর থাকবে, কেননা ওই যে একটা কথা আছে, রাজনীতি সম্ভাবনার শিল্প। ফের অর্জুন সিংকে ডাকলো সিআইডি। পুরো দুর্নীতি মামলায় ভবানী ভবনে অর্জুন সিং এর হাজিরা। ভবানী ভবনে অর্জুন সিংকে টানা 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ সিআইডি। সোমনাথ শ্যামের দায়ের করা মামলায় অর্জুন সিংকে 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, কোন কোন মামলায় আজকে জিজ্ঞাসাবাদ করা হলো অর্জুন সিংকে? দেখো, অর্জুন সিং এর বিরুদ্ধে দুটি মামলা, যে দুটি মামলা সিআইডি তদন্ত করছে, যে দুটি মামলার মধ্যে একটা হচ্ছে ভাটপাড়া পুরসভার সেখানে টেন্ডার দুর্নীতির মামলা, অপরটা হচ্ছে ভাটপাড়া পুরসভার নিয়ন্ত্রিত সমবায় ব্যাংকে যে দুর্নীতি, সেই দুর্নীতির অভিযোগের মামলা, সেটা তদন্ত করছে। তুমি জানো যে এই যে দ্বিতীয় যে মামলাটি রয়েছে ভাটপাড়া পুরসভার নিয়ন্ত্রিত সমবায় ব্যাংকের যে দুর্নীতির অভিযোগ, সেইটা, এছাড়া ভাটপাড়া মিউনিসিপ্যালিটির যে টেন্ডার দুর্নীতি, দুটি মামলাতে অর্জুন জিজ্ঞাসাবাদ করা হয় অর্জুন সিংকে। তবে এক্ষেত্রে সোমনাথ শ্যাম একটি অভিযোগ দায়ের করেছেন অর্জুন সিং এর বিরুদ্ধে, যে ভাটপাড়া পুরসভা নিয়ন্ত্রিত সমবায় ব্যাংক, যেখানে যাকে লোন দেওয়ার কথা ছিল তাকে লোন না দিয়ে অপর ব্যক্তি সেই লোন পেয়ে গেছিল, এবং সেই তার মূল্য 13 কোটি টাকা। এবং এক্ষেত্রে কিন্তু দুর্নীতির অভিযোগ ওঠে, এবং সেক্ষেত্রে কিন্তু অর্জুন সিং এর নাম সেক্ষেত্রে সামনে আসে, এবং সেটাতেই কিন্তু অর্জুন সিংকে আজকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় 3 ঘন্টা অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করা হয় ভবানী ভবনে, এবং ভবানী ভবনে ইওডব্লিউ অর্থাৎ ইকোনমিক অফিস উইং এর আধিকারিকরা তারা জিজ্ঞাসাবাদ করেন। এবং যে বিষয়টা জানতে পারছে সিআইডি সূত্রে, সেই তথ্যে বলা হয়েছে যে আগামী দিনে প্রয়োজনে অর্জুন সিংকে কিন্তু আবারও ডাকতে পারেন। অর্জুন সিং তিনি জানিয়েছেন যে রাজনৈতিক প্রতিহিংসা জন্যই কিন্তু তাকে এইরকম ভাবে বারবার তলব করা হচ্ছে বা ডাকা হচ্ছে। ধন্যবাদ তোমায় পার্থ। অর্থাৎ অর্জুন সিং বলছেন রাজনৈতিক প্রতিহিংসা এবং সময় নষ্ট করা হচ্ছে তাকে ডেকে। কি বলেছেন অর্জুন সিং? কুণাল ঘোষী বা কি বলেছেন পরপর? তো দলদাস সিআইডি, মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন। সিআইডি তরফ থেকে যে প্রথমবার আমাকে ডাকা হয়েছিল, সেই 4 ঘন্টা আমার সময় নষ্ট করা হলো। মমতা ব্যানার্জি আমাদেরকে বহুদিন ধরে মারার চেষ্টা করছে। আমাদেরকে মানে আমাকে তো বহুদিন ধরে মারার চেষ্টা করছে, তারপরে এখন এলওপিকে মারার চেষ্টা করছে। নানা রকম অজুহাত দেখিয়ে কোনো না কোনো দিন দেখিয়ে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দেবে, কোনো দিন কোনো একটা অঘটন ঘটিয়ে, মানে একটা পরিকল্পনা আছে। তারা আতঙ্কের কোনো ব্যাপার নেই। মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়তে গেলে সব রকম লড়াই জন্য প্রস্তুত আছে। আর সে তো আতঙ্ক থাকবেই, ওই কেমিক্যাল স্প্রে আতঙ্ক থাকবেই। কেন এর তো একদিনের মধ্যে সঙ্গে সঙ্গে তো কোনো রেজাল্ট পাওয়া যায় না, এর তো সময় লাগে। মানে কেন তৃণমূলে কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? মানে কারণ কি তৃণমূল এগুলো ভাবছেই না। এগুলো যারা তৃণমূলের নাম ভাঙিয়ে কোনো প্রচারে থাকার চেষ্টা করেন, এসব তাদের বক্তব্য। তৃণমূল কেন করতে যাবে? মানে একটা কারণ থাকবে তো। যদি বুঝতাম যে উনি লোকসভায় জিতেছেন, তৃণমূলকে হারিয়ে দিয়েছেন, তৃণমূল রেগে আছে, তাতেও এটা তৃণমূল করে না। কোনো জায়গায় পিছিয়েও থাকে, সেখানেও তৃণমূল কিন্তু এই ধরনের মেরে ফেলবো, ওই করব, তাই করব, এগুলো করে না। এগুলো অন্য দলের কালচার, এসব সিপিএম এর ছিল। এগুলো অন্য রাজ্যে বিজেপি থাকতে পারে। সমিতা, তাহলে কি ভাবছে তৃণমূল? আমি বলছি না, অর্জুন সিং বলছেন। অর্জুন সিং বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে মারার চেষ্টা করছেন, ভয় পেয়ে বিরোধীদের কোণঠাসা করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিশ্চয়ই আপনার মনে থাকবে এর আগে অর্জুন সিং বলেছিলেন, যখন তাকে আগের দিন ডাকা হলো, যে রাসায়নিক স্প্রে রাশিয়া থেকে আনা হয়েছে, সেটা দিয়ে তাকে মেরে ফেলার চক্রান্ত করছে তৃণমূল।
দেখুন, অর্জুন সিংকে মারবে কেন তৃণমূল? অর্জুন সিংকে ওই এলাকারই মানুষ ভোটের মাধ্যমে লোকসভায় পরাজিত করেছে। ইভিন সনদে যে এবারে প্রার্থী হয়েছিল উনি মাত্র 3 বার প্রচারে, একদিন মনোনয়নপত্র জমা দেওয়ার দিন, একদিন ছট পূজার দিন, আর বিরোধী দলনেতা একদিন প্রচারের দিন গিয়েছিলেন। তাছাড়া ওনাকে পাওয়াই যায়নি। আসল কথা উনি জানে যে ভাটপাড়ার যে উনি আগে যেভাবে জিতে এসছেন, যেভাবে পরিস্থিতি উত্তপ্ত করেছেন, সেইগুলো মানুষ আর ভাটপাড়ার মানুষ পছন্দ করছে না, নৈহাটির মানুষ পছন্দ করছে না। স্বাভাবিকভাবে এই একটা জলাতঙ্কের মতন মরাতঙ্কের যে একটা ভাবনা, এইটা নিজের থেকে তৈরি করা। অর্জুনবাবু ভালো করেই জানে যে জিততে গেলে সেন্ট্রাল ফোর্সকে সঙ্গে রেখে নিজের বাউন্ডারি দেখলে চলবে না, মানুষের বাউন্ডারি, সেই জায়গা থেকে উনি টোটালি বিচ্ছিন্ন হয়ে গেছে। স্বাভাবিকভাবে সেই আতঙ্কে ভুগছেন। এই আতঙ্ক থেকেই এবং দুর্নীতির প্রশ্নে আজকে রাজনৈতিক প্রতিহিংসা ওনার মুখে মানায়। যে ঝাড়খণ্ডের কথা আজকে আপনি বললেন, হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী, সেই হেমন্ত সোরেনকে দুম করে ঢুকিয়ে দেওয়া হলো জমি কেলেঙ্কারিতে, 600 কোটির কেলেঙ্কারি দেখিয়ে। এই তো সিবিআই ইডিকে কারা কাজে লাগিয়েছে? আমরা তো সেটাই বলছি, মোটেই না, তদন্ত চলছে, সত্য প্রমাণ হলে দেখা যাবে। আপনারা ডাকেননি, এখন 13 কোটি টাকার দুর্নীতি কোথা থেকে সামনে এলো? তরুণ জ্যোতি, আচ্ছা, কুণালদা এখনই বলছেন তৃণমূলের কি খেয়ে দেয়ে কাজ নেই, তৃণমূল এরকম করবে? সত্যি তো, তৃণমূলের অনেক কাজ আছে। দেখো, বিশ্বাস করো, চাল চুরি, ট্রিপল চুরি, বালি চুরি, মাটি চুরি, চাকরি চুরি, বাড়ি চুরি, স্বপ্ন চুরি, এই সব দাদা একটা কথা বললেন, কি না নতুন টার্ম শুনলাম, মরাতঙ্ক। সত্যি তো, পশ্চিমবঙ্গে যারা বেঁচে আছে তাদের তো মরাতঙ্ক হবেই। আজকে আছে একটা বাচ্চা ছেলে খেলতে যাবে, ও দাদা, ডোন্ট বিহেভ লাইক এ মাদারবোর্ড। স্টপ, থামুন, থামুন। আরে তোমাদেরকে মানুষ স্টপ করে দিয়েছে, ওসব বলে পানি দিয়ে লাভ নেই। এই পানি চলেছে আগে, এখন আর চলে না। এসব অধ্যাপক এখন চলে না। আপনার আইনজীবী মক্তা সেইগুলো দেখা করুন। আপনি বিজেপির হয়ে কথা বলছেন, বিজেপির মতন বলে মাদারবোর্ড খারাপ বলে ঠিক করে নিন। থামুন। পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় যেগুলো হত্যা লীলা চলছে আমরা দেখেছি। আমার রাজ্য যেখানে অনেক কিছু 1 নম্বর হতে পারে, সেখানে রাজনৈতিক হিংসায় প্রথম সিআইডি ডাকছে, খুব ভালো কথা, ডাকতেই পারে। 2022 থেকে 24 ডাকেনি কেন? আচ্ছা, এখন ডাকে, তাও অসুবিধা নেই। সিআইডি আন্ডারে আরেকটা কেসের তদন্ত আছে, খুব ইম্পর্টেন্ট, জিটিএ পাহাড়। জিটিএ হচ্ছে রিক্রুটমেন্ট স্ক্যাম, সেটা নিয়ে কদ্দূর তদন্ত এগুলো। আরও যে বিষয়গুলো আছে, তৃণমূলের নতুন যে পঞ্চায়েতের এখন আবাস দেওয়া হচ্ছে, সেখানে একটা দুর্নীতি হয়েছে। কোর্টে দাঁড়িয়ে এই সরকার অ্যাকসেপ্ট করেছে যে আবাসের দুর্নীতি হচ্ছে, সেগুলোর কি হলো? আসলে ব্যাপার এই দলটা বললো না কুণালদা যে আর কোনো কাজ নেই, সত্যিই কাজ আছে। এই দলটার একমাত্র কাজ হচ্ছে চুরি করা, মানুষের অধিকার লুট করা, মানুষের স্বপ্ন চুরি করা, আর তাদেরকে ডিফেন্ড করতে আসবে এই অধ্যাপক বেশি কিছু লোকজন। অবশ্যই আমি একটা কথা, দেখো, এটা বুঝতে হবে, তোমার একটা শব্দবন্ধ আমার খুব ভালো লাগলো, হিংসা এবং প্রতিহিংসা। আমাকে বুঝতে হবে প্রথমে অর্জুন সিং হিংসার সাথে আছেন না প্রতিহিংসার সাথে আছেন, মানে উনি কোন দলে আছেন। এর আগের বার যখন ডাকা হয়েছিল 4 কোটি টাকার মামলা, তুমি জানো, তখন তৃণমূলের অবস্থানের জন্য ডাকা হয়েছিল, ডাকা হয়েছে সিআইডি। আচ্ছা, সিআইডির কিছু কাজ তো দরকার, কারণ মূলত যে কাজ সিআইডি করতে পারতো সেটা সিবিআই নিয়ে চলে যাচ্ছে, কিছু করার নেই এদের। আমার প্রশ্নটা হচ্ছে, ওই 4 কোটি টাকা বা 13 কোটি টাকার এই হিসেবটা অর্জুন সিং দেবেন কেন? অর্জুন সিং যে হিসেবটা দেবেন সেটা হচ্ছে 25%-এর, অর্থাৎ 1 কোটি টাকার হিসেব দেবেন। 3 কোটি টাকা তৃণমূলের তত্ত্ব অনুসারে 75% চলে যাচ্ছে তৃণমূলের ঘরে। সুতরাং 2010 থেকে 2019 সাল পর্যন্ত ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন অর্জুন সিং। 2018 সালে ভাটপাড়া নৈহাটি সমবায় ব্যাংকে কয়েক কোটি টাকার ঋণ দুর্নীতির অভিযোগ ওঠে এবং কোনো নথি না দেখেই একটি সংস্থাকে 13 কোটি টাকার ঋণ দেওয়ার অভিযোগ ওঠে। রবীন্দ্রনাথ, দেখুন, একটা কথা বলি, এই কুণাল বাবু না ঠিক বলেছেন যে তৃণমূলের কি কোনো কাজ নেই যে তাকে মারতে যাবে, মারবে কেন? এই যে তদন্তগুলো, তার তদন্তকারী সংস্থার নামগুলো পাল্টে যায়। আমি এক্ষুনি দেখছিলাম নেটে যে 2016-র 13ই মেতে দিল্লি হাইকোর্ট, দিল্লি ডিস্ট্রিক্ট কোর্টে সিবিআই তাকে চার্জশিট দিয়েছেন। আজ 16 থেকে 24 হলো, কোনো রেজাল্ট নেই। আবার এখন নতুন এলো, অর্থাৎ যে দল থেকে উনি গিয়ে অন্য দলে যান তাকে যাতে বেশি কথা না বলেন তার জন্য একটা চাপ দেওয়ার চেষ্টা করেন। আর উনি কখনো এই দলে আসেন, কখনো ও দলে চলে যান, আবার সেখান থেকে এই দলে চলে আসেন। কখন কোন অবস্থানে সেই
হজবরলর মতো অবস্থা যে যখন উনি আমরা ভাবছি উনি তিব্বতে আছেন তখন উনি আসলে আসানসোলে। রবীন্দ্রনাথ দা, আপনি হজবরলার কথা বলছিলেন, আবাসেও এই হজবরলার অবস্থা। আর সমীর দা বলছিলেন না যে মানুষের পছন্দের কথা, মানুষ পছন্দ করছেন না, তো তাই তো আবাস নিয়ে এত বিক্ষোভ দেখা যাচ্ছে জেলায় জেলায়। শুধুমাত্র একটা কেন্দ্রে বা একটা জেলায় এমন তো ঘটনা নয়। পশ্চিম মেদিনীপুরে দাসপুরে আবাস নিয়ে বিক্ষোভ। কি কারণ? না মাটির বাড়ির বাসিন্দাদের তালিকায় নাম নেই, অথচ পাকা বাড়ির মালিকরা তাদের নাম রয়েছে তালিকায়। আর এই অভিযোগে গতকাল দাসপুরের নন্দনপুর 2 নম্বর পঞ্চায়েতে আশা কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখানো হলো। এই লিস্টটা তো আমরা তো করিনি, কেউ করেছে আমরা জানি। আমি দিকে সার্ভে হয়, সেই সার্ভেগুলো যখন আপনি জানেননি তো তোমার দিকে আমরা সব জানি। উনি হচ্ছে আকস্টা। না না, আপনি তো এসেছিলেন একবার, ফটো নামের লিস্টটা পাওয়া যাবে। পাকার ঘরে যে ঘর দেখবে সবাইয়ের পাকা বাড়ি, যতগুলো ইনকোয়ারি আছে সবার পাকা বাড়ি আছে। আমাদের মাটি পাকা বাড়ি, আমাদের ঘরে ওই যাত্রীদের কথা বল, সব ঘর রেখেছে। যাদের মাটির বাড়ি প্রকৃত তাদের জন্য কোনো নামও নাই, তাদের ঘরে দেখে পাকার ঘর, তার দিকে দোতলা দিতে, তার দিকে ঘুরে ঘুরে ঘর দেয়। আমাদের ঘর নাই, আমার দিকে তাইনি ঘর দুয়ার না, তারা দেখেনি পালি যাচ্ছে ঘরে, বলে তোমাদের ঘর আছে, তোমাদের ঘর আছে। ঘর ভেঙে পড়েছে, আমাদের ঘর দেয়নি, ঘর তুলে দেখায়নি। আর যাদের পাকা বাড়ি তার দিকে পাকা বাড়ি, তার দিয়ে ঘর দিচ্ছে, আমাদের কোনো ঘর কিছু দেয়নি। শুধু দাসপুর নয়, দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় এই আবাস নিয়ে খুব সামনে আসছে। মথুরাপুরের ছবি রাখবো আপনাদের সামনে, রায়দিঘির ছবি রাখবো, আবাস নিয়ে বিক্ষোভ। নাম কাটে বাদে হলো কেন? ভিডিও সাহেব জবাব দাও, জবাব দাও, জবাব দাও। তালিকায় নাম উঠলেও কেটে দেওয়া হয়েছে, এমনই অভিযোগ। দিকে দিকে তো এমনটাই অভিযোগ। আমি সমীরদার কাছে আসবো। সমীরদা, সেই একই অভিযোগ, জেলায় জেলায় আবাস নিয়ে সেই একই ক্ষোভ, আপনাদের কি সমীক্ষা হচ্ছে? প্রশ্নটা তো এই নিয়ে। নিশ্চয়ই আপনার মনে থাকবে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভা ভোটের প্রচার করছেন, তখন জমি অধিগ্রহণের দুর্নীতির অভিযোগ তুলে বলেছিলেন কেন্দ্র দিয়েছে টাকা, লুটে পুটে করেছে ফাঁকা, পকেটগুলো করেছে থোকা থোকা, আর মানুষকে দিয়েছে ধোকা। এখন বিরোধীরা বলছে এমনটা নয়। মদন মিত্র সেদিন বলেছেন, নিশ্চয়ই আর মনে করাতে হবে না। আপনি নিশ্চয়ই জানেন 100 দিনের কাজ বলুন, আবাস যোজনার টাকা বলুন, সমস্ত বকেয়া টাকাগুলো কেন্দ্র বন্ধ করে রেখেছে। কি চোর চোর চোর। কিন্তু ডবল ইঞ্জিন সরকারের যারা আছেন সেখানেও দুর্নীতি। ওই চুরির টাকা দিয়ে আপনার পাঞ্জাবিরা হয়েছে। পিএম কিষাণ যোজনায় চুরির টাকা দিয়ে হয়েছে। আপনার হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা যেখানকার মুখ্যমন্ত্রী আসামে, সেখানে পরিষ্কার বলা হচ্ছে 567 কোটি টাকার ঘাবলা, সেইখানে কিন্তু টাকা বন্ধ হচ্ছে না। এই যে দ্বিচারিক মানসিকতা, এই যে আমি ফেডারেল স্ট্রাকচারে থেকে আমি ডবল ইঞ্জিন সরকার নয় বলে আমি হাতেও মারবো পাতেও মারবো, আবার জ্ঞান দেবে। জ্ঞান কেমন? ভুলটা ভুল। সেইটাই তো ডিএম, এসপি, বিডিও, এসডিও তারা দেখছে। নিঃসন্দেহে আপনাদের ক্যামেরার সামনে আপনারা হিসাব দিয়েছে, তৃণমূল হিসাব দিয়েছে, কেন্দ্র বলছে তো সব দেওয়ার পর 1,70,000 কোটি টাকা পাওনা এবং মিড ডে মিলে 1200 কোটি টাকা। আপনি সেগুলো বলুন, তরুণ বলুন না, বলুন কিন্তু টাকা দিয়ে বলুন। শুধু বলে যাচ্ছে কিছু কোনো স্কিম। আপনারা তো তৃণমূল তো বললো টাকা দেবে, সরকার বললো টাকা দেবে, সেখানেও তো গন্ডগোল। আরে সেটা ঠিক হবে, এই সরকারই ঠিক করে দেবে। দেখছেন না ট্যাপ কেলেঙ্কারিতে কিভাবে অ্যারেস্ট হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো স্কিমকে এরা স্ক্যামে রূপান্তরিত করতে পারে। এই যে কদিন ধরো বিভিন্ন স্কিম চলেছে, এরা স্ক্যাম করে দিয়েছে। নিজেদের সরকার বললো আমরা করব, সেখানেও স্ক্যাম শুরু হলো। আচ্ছা, স্ক্যাম ছাড়া তৃণমূল বাঁচতে পারে না, যেমন জল ছাড়া মাছ বাঁচে না, দুর্নীতি ছাড়া বাঁচে না। দাদা এতগুলো কথা বলছে, তুমি দেখো কদিন আগে ভিডিও দেখো, যখন কোনো স্কিম ছিল না, বাড়ি ফাড়ি দিচ্ছ, দাদার পাঞ্জাবিগুলো দেখো, তখনকার দেখো, এখন দাদার পাঞ্জাবিগুলো দেখো, এখন নতুন হয়েছে। দাদা জেলায় জেলায় আবাস নিয়ে ক্ষোভ। কদিন আগেই তৃণমূলের বিধায়ক অসিত মজুমদার তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং সরকারি কর্মী, পুলিশ কর্মীদের দোষে বলছেন যে কেন তালিকায় তাদের পাকা বাড়ি রয়েছে কিন্তু তাও তালিকায় নাম নেই। পাকা বাড়ি যাদের রয়েছে তাদের তালিকায় নাম আছে, কাঁচা বাড়ি যাদের রয়েছে তাদের নাম নেই। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ তৃণমূলের বিধায়ক। আমি অবশ্যই সমীরদার রিয়াকশন নেব, কিন্তু তার আগে রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। রবীন্দ্রনাথ বাবু, সমীরদা বলছিলেন না হজবরলার কথা, আমি বলছি এই যে এত টাকার হিসেব দিচ্ছিলেন, আসলে সেই হজবরলা হাতে সেই পেন্সিল রয়ে গেল কিন্তু সাধারণ মানুষের, তাদের মাথার ছাত্রকে তারা পেল একদম। দেখুন এইখানেই ওই যে মার্জিনালাইজড প্রান্তিক মানুষগুলো, তৃণমূলের প্রান্তিক মানুষ
এবং বিজেপির প্রান্তিক মানুষ, এই দু ধরনের মানুষই এক হয়ে গেছে। অর্থাৎ তৃণমূলের একটা ক্রিমি লেয়ার, তারা এই তৃণমূলের যে প্রান্তিক মানুষ তাদের সম্পূর্ণভাবে বঞ্চিত করে যাচ্ছে এবং সেখানে তাদের কোনো নীতি নেই, নৈতিকতা নেই, কোনো কিছু নেই। তারা তাদের টাকা দিচ্ছে না, তাদের প্রাপ্য টাকা তারা পকেটস্থ করছে। আর অন্যদিকে বিজেপির যাদের, তাদের গিয়ে বলছে যে বিজেপি না করলে, বিজেপি করলে আমরা তোমরা ঘর পাবে না। অথচ আমি দেখেছি কিছু মানুষ, এই চ্যানেলই দেখানো হয়েছে যে কি ধরনের দরিদ্র মানুষ, তারা চুপ হয়ে বসে আছে কিন্তু তারা বিজেপি ছাড়েনি। সুতরাং এখানে পরিষ্কার বিজেপি এবং তৃণমূলের প্রান্তিক মানুষরা এক, এবং সেখানে তৃণমূলের যে ক্রিমি লেয়ার তারা সম্পূর্ণভাবে তাদের বঞ্চনা করে যাচ্ছে এবং এর থেকে বহুদিন ধরে চলছে, সেই 16 সাল থেকে চলছে। এটা বাইরে আর কিছুতেই বেরিয়ে আসতে পারছে। আপনাকে বলি, আমি একটু কন্যাশ্রী যখন কন্যাশ্রী যখন দেওয়া হয় তখন তৃণমূল বিজেপি থেকে দেওয়া হয়, সবুজসাথী যখন দেওয়া হয় দেখা এইটা ঠিক হচ্ছে না। এই যে 9 কোটি মানুষ আমি জানি ঘুরিয়ে বলি, অসিত মজুমদার বলেছেন তো, সেখানে দেখুন মুখ্যমন্ত্রী বলছেন লোকগুলো যেন সবাই পায়, তাহলে যারা এনকোয়ারি করছে তারা 2 নম্বরই করছে। আপনারা যে বলছেন নাটক করছে, প্রকৃত অর্থে কি তাই করলেন অসিত মজুমদার? দেখো, পরিষ্কার কথা আমরা বারবার যেটা বলেছি, একদম শুরুতে তুমি যে টপিকটা নিয়ে আলোচনা করলে, কেন আমরা বিরোধী আর আজকে আমাদের বিরোধিতার জন্য কোথায় কেন্দ্রীয় স্তরে তাদের রিয়াকশন, সেটা তো প্রমাণ হচ্ছে এখানে। আমরা তো বারবার এই প্রসঙ্গগুলো তুলেছি। আমরা শুধু এখানে না, মনরেগা থেকে আরম্ভ করে যেখানে বিভিন্ন সময় যে দুর্গতদের সাহায্যের যে অর্থ, আজকে আবাস যোজনা, আজকে প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে কারাপশন, সেটাকে যদি আনার্ট করি, সেটা তো একটা কারেকশনাল মেজার নেওয়া উচিত। সেখানে তারা কি করছেন, তারা পলিটিসাইজ করছে। সমীর বাবুরা এখানে তাকে সমর্থন করছে। দুর্যোগপূর্ণ মানুষগুলো কিন্তু হয়ে যাচ্ছে ব্যাপারটা, একটা দুটো ঘটনাকে দিয়ে দুয়ারে সরকার যখন 9 কোটি মানুষের পাশে দাঁড়াচ্ছে, যখন 9 কোটি মানুষ বিনা পয়সা পাশে দাঁড়াবে সরকার, এই প্রতিশ্রুতি দিয়েই তো ক্ষমতায় আসে, যে দলই ক্ষমতায় আসুক। আর সেখানেই যখন অন্ন, বস্ত্র, বাসস্থান, এই যে বেসিক নিড, সেখানেই যখন একের পর এক দুর্নীতির অভিযোগ ওঠে, তখন তো প্রশ্ন উঠবেই। আমাদের এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছে।